হুম। দেখো, কার্বন চ্যাপ্টার পড়বো আমরা। আর কেমিস্ট্রিতে কার্বন থেকে কি কি কোশ্চিন আসতে পারে সেটা নিয়ে ডিসকাস করব, এবং কি ধরনের ওয়ান লাইনার এবং কনসেপ্ট থেকে কোশ্চিন আসছে সেটা আমরা আলোচনা করব। কার্বন যখনই পড়ব, তো ফার্স্ট আমাদেরকে জানতে হবে যে কার্বনের চিহ্ন বা সংকেত কি। তো ছোটবেলা থেকেই দেখে আসছি সি হচ্ছে কার্বনের সংকেত, ক্যাপিটাল সি। আর কার্বনের স্ট্রাকচার যখনই দেখব, দেখে হবো ছোটবেলায় কার্বনের নিচে 6 থাকে এবং উপরে 12 থাকে। এর মানেটা কি? পরমাণু চ্যাপ্টারে আমি পড়িয়েছিলাম, ধর নাও কোনো একটা মৌল এক্স, নিচে এ আছে এবং উপরে জেড আছে। নিচেরটাকে আমি কি বলছিলাম? নিচেরটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। এবং আবার এটাকেই আমরা বলছিলাম প্রোটন সংখ্যা। আবার এটাকেই বলছিলাম ইলেকট্রন সংখ্যা। এবং ইলেকট্রন হলো, প্রোটন হলো, আর পারমাণবিক সংখ্যা হলো। আর উপরে যে অংশটা আছে জেড, এটাকে আমরা বলছিলাম ভর সংখ্যা। বোঝা গেল? তাহলে কার্বন থেকে যদি কোশ্চিন দেয় যে কার্বন পরমাণুর মধ্যে কতগুলি প্রোটন সংখ্যা আছে, তো কার্বন পরমাণুর প্রোটন সংখ্যা থেকে কোশ্চিন আসলে তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রোটন সংখ্যা কত হয়ে যাবে, নিচের অংশটাই 6। একই রকমভাবে কার্বন পরমাণুর পারমাণবিক সংখ্যা ইকুয়ালস টু 6, কারণ নিচেরটাই কি হবে, নাম্বার অফ প্রোটন আর পারমাণবিক সংখ্যা। আবার এখান থেকেই যদি কোশ্চিন দেয় যে কার্বন পরমাণুর ইলেকট্রন সংখ্যা কত, তো ইলেকট্রন সংখ্যাও কি দেখতে পাচ্ছি, নিচেরটাই হবে আমাদের ইলেকট্রন সংখ্যা, আর ইলেকট্রন সংখ্যার মানও কত হচ্ছে 6। ঠিক আছে? এবার দেখো, যদি ভর সংখ্যা জিজ্ঞেস করে যে নিচের কোন মৌলটির ভর সংখ্যা 12, তাহলে কার্বন পরমাণুর ভর সংখ্যা কত হয়ে যাবে, 12 হয়ে যাবে ভর সংখ্যা। কারণ উপরের অংশটাকেই আমরা কি বলছিলাম, ভর সংখ্যা বলছিলাম, আর উপরের অংশে আমরা দেখতে পাচ্ছি কি 12 লেখা আছে, তাহলে কার্বনের ভর সংখ্যা কি পেয়ে যাবো আমরা, 12 পাবো। লাস্ট একটা থাকলো এখানে যে কার্বন পরমাণুর নিউট্রন সংখ্যা কত, নিউট্রনের সংখ্যা। তো নিউট্রন সংখ্যা কিভাবে আমরা বের করব? দেখো, নিউট্রন সংখ্যা বের করার সিস্টেম হচ্ছে, উপরের যে ভর সংখ্যা আছে এই ভর সংখ্যা থেকে যদি নিচের পারমাণবিক ক্রমাঙ্ক বিয়োগ করি, অর্থাৎ সোজা কথাই বলতে গেলে উপরেরটা থেকে নিচেরটা যদি আমি বিয়োগ করি, তাহলে কি পাবো, আমি যে কোনো মৌলের ক্ষেত্রেই সেটা নিউট্রন সংখ্যা রূপে পাবো। তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? নিউট্রন সংখ্যা যাবে এখানে 12 থেকে বিয়োগ 6 করব, তো ইকুয়ালস টু কত পাবো, 6 হচ্ছে কার্বনের নিউট্রনের সংখ্যা। এতটুকু ছিল বেসিক কোশ্চিন। এবার এখানে পর্যায় সারণীর সঙ্গে একে রিলেট করবে, আর কোশ্চিন দিবে যে কার্বন পরমাণু পর্যায় সারণীর কত নম্বর গ্রুপে অবস্থিত। তো যখনই পর্যায় সারণীর গ্রুপে যাব, তো তিনটা জিনিস মনে করব, যে গ্রুপ নাম্বার 14, গ্রুপ নাম্বার 14 নম্বর গ্রুপ। গ্রুপ 14তে কে অবস্থিত আছে? আমাদের কার্বন ফ্যামিলি অবস্থিত আছে, মানে কার্বন পরমাণু অবস্থিত আছে। গ্রুপে যখন আসলাম তো নতুন একটা কথা মনে পড়লো, এর আগে আমরা পড়েছিলাম গ্রুপ 17 আর গ্রুপ 18। গ্রুপ 17তে কারা অবস্থান করে, এখান থেকে বারবার কোশ্চেন দেই। গ্রুপ 17তে অবস্থান করে হেলোজেন মৌল। আর গ্রুপ 18তে কারা অবস্থান করে, তো গ্রুপ 18তে অবস্থান করে নিষ্ক্রিয় মৌল। বুঝা গেল? লেখার সাইজ ঠিক আছে, লেখার সাইজ ঠিক আছে। তো গ্রুপ 17তে হচ্ছে কি হেলোজেন মৌল, আর গ্রুপ 18তে হচ্ছে কি নিষ্ক্রিয় মৌল। এবার যদি কোশ্চেন দেয় যে হেলোজেন মৌল থেকে, যে হেলোজেন মৌল কি কি আছে সেটাও জানতে হবে আমাদেরকে। তো হেলোজেন মৌল আমরা পড়েছিলাম ফ্লোরিন এফ, ক্লোরিন সিএল, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন বিআর, এবং আয়োডিন হচ্ছে আই, আর এস্টাটিন হচ্ছে এটি। 5টা আমরা মনে রাখবো হেলোজেন মৌল, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এবং এস্টাটিন। বোঝা গেল? একই রকমভাবে নিষ্ক্রিয় মৌল আমরা মনে রাখবো কিভাবে, দেখো
নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম থেকে শুরু করে হিলিয়াম, তারপরে নিয়ন, আর্গন, ক্রিপ্টন কেআর, জেনন এক্সই আর রেডন আরএন। এটা হলো হ্যালোজেন মৌল এবং নিষ্ক্রিয় মৌল। তো তিনটা জিনিস আমরা একসঙ্গে রিলেট করব, যে গ্রুপ 14তে কে আছে কার্বন, গ্রুপ 17তে আছে হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, স্ট্যাটিন, এবং গ্রুপ 18তে কারা আছে নিষ্ক্রিয় মৌল অবস্থান করে, যার নাম হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। এতটুকু বোঝা গেল কার্বন পরমাণুর ব্যাপারে। এবার পড়ব কি আমরা, দেখো গ্রুপ পড়ে নিলাম। এবার এখান থেকে আরেকটা কোশ্চিন আছে যে কার্বনের যোজ্যতা কত। বিশেষ করে রেলের ক্ষেত্রে এর কোশ্চিন আছে যে কার্বন পরমাণুর যোজ্যতা কত। যদি কার্বন পরমাণুর যোজ্যতা জিজ্ঞেস করে তাহলে আমরা অ্যান্সারে কি বলবো, কার্বন পরমাণুর যোজ্যতা হচ্ছে 4, মানে 4 হচ্ছে এর যোজ্যতা। ঠিক আছে, যোজ্যতা আমরা নির্ণয় করতে শিখেছিলাম। যেমন দেখো এখানে কার্বনের ইলেকট্রন সংখ্যা কত আছে। কার্বনের ইলেকট্রন সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 6। এর যদি ইলেকট্রন বিন্যাস করি, প্রথম কক্ষে 2টা এবং তারপরের কক্ষে 6 থেকে 2 চলে গেল, থাকলো 4টা, পরের কক্ষে 4টা চলে গেল। কিন্তু আমরা যদি কক্ষপথ হিসাবে বিভাজন করি, কক্ষপথ কি কি ছিল, কে, এল, এম এবং এন। কে কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন 2টা, এল কক্ষপথে হচ্ছে 8টা, এম কক্ষপথে 18 এবং এন কক্ষপথে 2, 8, 18, 32, 32। তাহলে উপরের সঙ্গে যদি আমি নিচেরটা রিলেট করি, কে কক্ষপথে 2টা দরকার ছিল, 2টা চলে গেল। এল কক্ষপথে 8টা দরকার ছিল কিন্তু পেল কোটা, 4টা। তাহলে ঘাটতি কোটা আছে, ঘাটতি হচ্ছে 4টা। যতটা ঘাটতি থাকবে সেটা পূরণ করার জন্য যে কোটা ইলেকট্রন লাগবে সেটাই হচ্ছে যোজ্যতা। যেমন কার্বনের ক্ষেত্রে 8 হওয়া উচিত ছিল কক্ষপথ হিসাবে সর্বাধিক ইলেকট্রন, কিন্তু আছে 4টা, তার মানে আরও 4টা ওকে গেইন করতে হবে। তো 4 যেহেতু গেইন করছি এক্সট্রা রূপে, ওই জন্য কার্বন পরমাণুর যোজ্যতা কত হয়ে গেল এখানে 4। বোঝা গেল এটুকু। এতটুকুতে আমরা কি কি পড়লাম, যে কার্বন এর চিহ্ন কি সি, কার্বনের প্রোটন সংখ্যা কত 6, কার্বনের পারমাণবিক সংখ্যা কত 6, ইলেকট্রন সংখ্যা 6, ভর সংখ্যা 12, নিউট্রন সংখ্যা 6, আর কত নম্বর গ্রুপে অবস্থান করছে, তো 14 নম্বর গ্রুপে কার্বন অবস্থান করছে। বোঝা গেল এটুকু কার্বনের ব্যাপারে। এবার যেহেতু কার্বন গ্যাস চ্যাপ্টার পড়ছি, তো এবার আমরা জানবো গ্রিন হাউস গ্যাসের ব্যাপারে। গ্রিন হাউস গ্যাস, দেখো গ্রিন হাউস গ্যাস অনেক ছেলে মেয়ে মনে রাখতে পারে না, তো তার জন্য আমি একটা শর্ট এমনি নর্মাল ট্রিক বলছি, কামিনা, আর সঙ্গে দিয়ে দিব সালা। তো দেখো ক দিয়ে হয়ে গেল কি, কার্বন ডাই অক্সাইড গ্রিন হাউস গ্যাস। মি দিয়ে হয়ে যাবে মিথেন গ্রিন হাউস গ্যাস। একই রকম না দিয়ে হবে নাইট্রাস অক্সাইড। আর সালা দিয়ে হবে সালফার হেক্সাক্লোরাইড। বুঝা গেল এটুকু। এছাড়াও আরো কয়েকটা আমরা মনে রাখবো গ্রিন হাউস গ্যাস রূপে, যেমন হচ্ছে তোমাদের সিএফসি, তার সঙ্গে হচ্ছে এইচএফসি, আর সঙ্গে হচ্ছে জলীয় বাষ্প। বুঝা গেল। সিএফসির ফুল ফর্ম যদি আমরা পড়ি, তো সিএফসির ফুল ফর্ম হবে C4 হচ্ছে ক্লোরো, F4 হচ্ছে ফ্লোরো, আর আবার C4 হচ্ছে কার্বন। বুঝা গেল এটুকু। এখান থেকে তো কোশ্চিন আসে যে সিএফসির ফুল ফর্ম কি, তো হয়ে গেল ক্লোরো ফ্লুরো কার্বন। আর কি কি কোশ্চিন আসে সিএফসি থেকে, যে নিচের মধ্যে কোনটি একটি গ্রিন হাউস গ্যাস, তো কি হয়ে যাবে সিএফসি, বা এখানকার যে কোনো একটা হতে পারে, কিন্তু সিএফসি বেশি ফেমাস। এবার সিএফসি থেকে কোশ্চিন এভাবে বারবার আসার পরে কোশ্চিন কি করেছে, আপডেট করতে শুরু করেছে এবং সিএফসির ইন্টারনাল স্ট্রাকচারে ঢুকেছে। সিএফসির যখন আরও একটু এর ভিতরে ঢুকবো, তো আমরা দেখতে পাচ্ছি সি এর মধ্যে কি আছে, ক্লোরো, তারপরে ফ্লুরো, তারপরে কার্বন। ক্লোরো মানে কি, ক্লোরিন, তার মানে সিএফসির মধ্যে কি আছে, ক্লোরিন, সিএল। ফ্লুরো মানে হচ্ছে ফ্লুরিন, এই যে এখানেই পড়ালাম আমি, ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন, স্ট্যাটিন, এখান থেকেই তুলছে। তো ক্লোরো মানে ক্লোরিন পেলাম, আর ফ্লুরো মানে ওর সঙ্গে ফ্লুরিন পেলাম। আর কার্বনে কি পাবো, তো কার্বনই পাবো, মানে সি পাবো, কার্বন। কত পরিমাণে আছে, তো পরিমাণ যদি দেখি এখানে ক্লোরিনের পরিমাণ 2,
ফ্লোরিন 2 আর কার্বন একটাই সিঙ্গেল, ঠিক আছে। যেহেতু ক্লোরিন দুটা, তো কেমিস্ট্রিতে 2কে ডাই বলা হয়, 2 বলা হয় না। তো ক্লোরিন কটা? দুটা, তো কি বলবো? ডাই ক্লোরো, ডাই ক্লোরো। ফ্লোরিন কটা? দুটা, তো আবার একে লিখবো ডাই ফ্লোরো। আর কার্বন কটা? একটা, তো শুধু কার্বন লিখে দেব। তাহলে এর আরেকটা অন্য নাম কি পেলাম সিএফসির ক্ষেত্রে? যে ডাই ক্লোরো ডাই ফ্লুরো কার্বন, এর আরেকটা অন্য নাম পেলাম। এবং দেখতে পেলাম যে এর মধ্যে ক্লোরিন ঢুকে আছে, ফ্লোরিন ঢুকে আছে এবং কার্বন ঢুকে আছে। বোঝা গেল সিএফসি। জলীয় বাষ্পর সংকেত। এবার দেখো, এখানে যদি নাম লেখালাম আমি, এখানে যদি তোমাদের সংকেত দেই, তাও আমরা কোশ্চেন ছেড়ে আসবো না, কারণ কার্বন ডাই অক্সাইডের সংকেত হবে কি? CO2। নাইট্রাস সরি, এটা মিথেনের পাশে লিখলাম আমি। দেখো, কার্বন ডাই অক্সাইডের সংকেত হচ্ছে CO2। একই রকম ভাবে মিথেনের সংকেত হচ্ছে CH4, আর নাইট্রাস অক্সাইডের সংকেত হচ্ছে N2O। সালফার হেক্সাক্লোরাইড, দেখো সালফারের সংকেত কি? S। আর ক্লোরাইড আবার যুক্ত হয়েছে, তো ক্লোরাইড মানে হচ্ছে কি? ক্লোরিন, মানে Cl। আর হেক্সা শব্দের অর্থ হচ্ছে 6, কেমিস্ট্রিতে হেক্সা মানে হচ্ছে 6, ঠিক আছে। যদি 1 বলে তো মনো হবে কেমিস্ট্রিতে, 2 বললে ডাই হবে, 3 বললে ট্রাই হবে, 4 বললে টেট্রা হবে, 5 বললে পেন্টা, 6 বললে হেক্সা, 7 বললে সেপ্টা, 8-এর ক্ষেত্রে অক্টা, 9-এর ক্ষেত্রে নোনা এবং 10-এর ক্ষেত্রে ডেকা। তো হেক্সা বলেছে মানে 6, তো কি হয়ে গেল? SCl6 হচ্ছে সালফার হেক্সাক্লোরাইডের সংকেত। বিশেষভাবে সিএফসি কেও পড়লাম, আর এই দুটা মনে রাখবো, HFC। এবং জলীয় বাষ্পর সংকেত হচ্ছে H2O, জল থেকেই জলীয় বাষ্প তৈরি হয়, ওই জন্য এর সংকেত কি হবে? জলের যা সংকেত H2O, জলীয় বাষ্পের ক্ষেত্রেও কি হবে? তাই সংকেত হবে। বুঝতে পারলাম আমরা। আমরা পড়লাম কার্বনের ব্যাপারে প্রোটন সংখ্যা 6, পারমাণবিক সংখ্যা 6, ইলেকট্রন সংখ্যা 6, ভর সংখ্যা 12, নিউট্রন সংখ্যা 6 এবং কত নম্বর গ্রুপে অবস্থান করছে? তো 14 নম্বর গ্রুপে অবস্থান করছে। এবং এছাড়া আরও দুটা গ্রুপ জানলাম, 17 নম্বর গ্রুপে হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এবং 18 নম্বর গ্রুপে কে অবস্থান করছে? নিষ্ক্রিয় মৌল, যার নাম হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। বুঝা গেল। কার্বন পরমাণুর যোজ্যতা কত? তো যোজ্যতা হয়ে গেছে এখানে 4। এতটুকু আমরা পড়লাম। তারপরে পড়লাম গ্রিন হাউস গ্যাস কি কি আছে। তো গ্রিন হাউস গ্যাস হলো, ট্রিক মনে রাখবো, কামিনা, সালা, কারণ সালাগুলো কামিনা হয় সবার। তো ক দিয়ে হচ্ছে কি? কার্বন ডাইঅক্সাইড, মি দিয়ে মিথেন, না দিয়ে নাইট্রাস অক্সাইড, আর সালা দিয়ে সালফার হেক্সাক্লোরাইড। আর ওর সঙ্গে 3টা আরও মনে রাখবো, সিএফসি, সঙ্গে HFC আর জলীয় বাষ্প। এতটুকু আমরা কার্বনের ক্ষেত্রে পড়লাম, ঠিক আছে। এবার দেখো, এবার আরও এগিয়ে যাব। দেখো, এবার যদি কার্বনের সঙ্গে যে কোনো কিছু আমরা দহন করব, তো কার্বনের সঙ্গে কি মিশবে? অক্সিজেন, মানে O2, তাই না? যে কোনো কিছু আমরা ধরে নাও কয়লা পুড়াবো, তো কি হবে? ওখান থেকে কার্বন উৎপন্ন হবে। আর যে কোনো কিছু দহনের জন্য কিসের দরকার? অক্সিজেনের প্রয়োজন দরকার হয়, ঠিক আছে। তো কার্বনের সঙ্গে যখন অক্সিজেন O2 মিশবে, তো নতুন কম্পাউন্ড তৈরি করবে, যাকে আমরা বলবো CO2, যার নাম হচ্ছে, আমরা এর আগেও দেখলাম, কার্বন ডাই অক্সাইড। বুঝা গেল এটুকু। এবার এর ক্ষেত্রে যদি এরকম করি, সি নিলাম, এখানে 2টা অক্সিজেন আছে, একটা ও নিলাম, তখন তৈরি হয়ে যাবে কি? শুধুমাত্র CO। বুঝা গেল? ফ্যান দিয়ে দে, CO। তাহলে এর ক্ষেত্রে কি হবে? দেখো, আমি একটু আগেই বললাম কেমিস্ট্রিতে 2 মানে হচ্ছে ডাই, কেমিস্ট্রিতে 2 মানে হচ্ছে ডাই, আর 1 মানে হচ্ছে মনো। তো 2 ছিল, ওই জন্য ডাই অক্সাইড। এবার লিখবো আমরা কি? কার্বন মনোক্সাইড। কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনো অক্সাইড জানলাম। দেখো, পরীক্ষায় কোশ্চেন আছে যে কোনটা দূষণ বেশি, কার্বন ডাইঅক্সাইড না কার্বন মনোক্সাইড। দেখো, যেখানে অক্সিজেনের মাত্রা কম থাকবে সেটাই হবে কি? দূষিত বেশি। অক্সিজেনের মাত্রা কোথায় কম আছে? এখানে 2টা অক্সিজেন আছে কার্বন ডাইঅক্সাইডে, কার্বন মনোক্সাইডে 1টা অক্সিজেন আছে। তাহলে দুজনের মধ্যে সবথেকে মোস্ট পলিউটেড গ্যাস কোনটা হবে? কার্বন মনোক্সাইড। বুঝা গেল? এবার দেখো, কার্বন ডাইঅক্সাইড জানলাম, কার্বন মনোক্সাইডের ব্যাপারে পড়লাম। এবার কার্বন মনোক্সাইডকে যদি আরেকটু ভালোভাবে দেখি আমরা, কার্বন মনোক্সাইড CO, এখান থেকে আর কি কি কোশ্চেন আছে?
তো কার্বন মনোক্সাইডকে আরেক নামে ডাকা হয় ওয়াটার গ্যাস। পরীক্ষায় যদি কোশ্চিন আসে যে নিচের মধ্যে কোনটি একটি ওয়াটার গ্যাস, তো কি হয়ে যাবে কার্বন মনোক্সাইড। বুঝা গেল? এটাকে যদি আরেকটু আপডেট করি তো সিও নিলাম কার্বন মনোক্সাইড, তার সঙ্গে জুড়ে দিলাম আমি নাইট্রোজেন N2। তো নতুন একটা যৌগ তৈরি হলো কার্বন মনোক্সাইডের সঙ্গে নাইট্রোজেন মিশে, যার নাম হচ্ছে, এখান থেকেও কোশ্চিন আছে, যার নাম হচ্ছে প্রোডিউসার গ্যাস। বুঝা গেল? আবার এই কার্বন মনোক্সাইডের সঙ্গেই যদি দেখো কার্বন মনোক্সাইড একবার যুক্ত করলাম নাইট্রোজেন আর একবার যুক্ত করলাম আমরা, এবার যুক্ত করব হাইড্রোজেন H2, তাহলে এটাকেও আমরা কি বলবো? তো এটাকেও বলবো আমরা ওয়াটার গ্যাস। আর পরীক্ষাতে বারবার কোশ্চেন এসেছে যে নিচের মধ্যে কোনটি একটি ওয়াটার গ্যাস, তো কি হয়ে যাবে? ওই কার্বন মনোক্সাইড হবে, নাহলে শুধু হাইড্রোজেন হবে, আর দুটার সংমিশ্রণকেও আমরা ওয়াটার গ্যাস বলবো। বুঝা গেল? দেখো এবার এই ওয়াটার গ্যাস থেকে আরেকটা কোশ্চেন আছে এখানে যে এর ব্যবহার কি। তো এর ইউজের ব্যাপারে পড়ব। পারমাণবিক চুল্লির ক্ষেত্রে এর ব্যবহার হয়। পারমাণবিক চুল্লিতে কার্বন মনোক্সাইডের ব্যবহার হয়। বুঝা গেল? তো কার্বন ডাই অক্সাইডও পড়লাম আমরা, আর কার্বন মনোক্সাইডও পড়লাম। ওকে, এবার নেক্সট টপিক আবার এগিয়ে যাব, কার্বন টেট্রাক্লোরাইড আর কোল্ড ড্রিঙ্কস পড়ব। দেখো এবার পড়ব CCl4। C4 হচ্ছে এখানে কার্বন, তো লিখে দিলাম আমি কার্বন, আর ক্লোরিন কোটা আছে 4টা, এই জন্য লিখব টেট্রাক্লোরাইড। বুঝা গেল এটুকু? গ্রিন কালি আছে ওখানে, সবুজ। দেখো এবার কার্বন টেট্রাক্লোরাইড পড়ছিলাম, এখান থেকে কোশ্চেন দেয় যে নিচের মধ্যে কোনটি কার্বন টেট্রাক্লোরাইড, তো CCl4। এখান থেকে কীরকম কোশ্চেন আসে কার্বন টেট্রাক্লোরাইড, সামান্য কোশ্চেন আসে যে কোনো বৈদ্যুতিক জায়গায় যদি আগুন লাগে তাহলে সেটা নেভানোর জন্য কিসের ব্যবহার করা হয়? কার্বন টেট্রাক্লোরাইডের ব্যবহার করা হয়। লিখে দিচ্ছি, বৈদ্যুতিক স্থানে, যেমন পাওয়ার হাউস হয়ে গেল, বৈদ্যুতিক স্থানে আগুন নেভানোর জন্য বুঝা গেল এটুকু, কার্বন টেট্রাক্লোরাইড। এবার পড়বো আমরা কোল্ড ড্রিঙ্কস। দেখো কোল্ড ড্রিঙ্কসের ফরমেশন কি এক্সাম হিসাবে। কোল্ড ড্রিঙ্কসের জন্য কি কি প্রয়োজন? প্রথমত জলের প্রয়োজন, মানে যাকে আমরা বলি H2O। তার সঙ্গে জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড প্রেসার করা হয় CO2। আর তার সঙ্গে কি জড়িত থাকে? তার সঙ্গে জড়িত থাকে H3PO4। বোঝা গেল এটুকু? তো কোল্ড ড্রিঙ্কসের ফর্মুলা আমরা মনে রাখবো, H2O যাকে বলবো আমরা কি জল, CO2 যাকে আমরা শুরু থেকেই বলে আসছি বারবার কার্বন ডাই অক্সাইড, আর নতুন একটা নাম পেলাম H3PO4। দেখো H মানে কি হাইড্রোজেন, তো এর নাম লিখবো আমরা হাইড্রো। P হচ্ছে ফসফরাস, তো লিখবো ফসফরিক। আর O হচ্ছে অক্সিজেন, তো অক্সাইড উৎপন্ন করছে হাইড্রোফসফরিক অক্সাইড, বা লিখতে পারি হাইড্রোফসফরিক অ্যাসিড। নো প্রবলেম, যেটা লিখবো সেটাই ঠিক, অ্যাসিড লিখলেও ঠিক এবং অক্সাইড লিখলেও ঠিক। বুঝা গেল? এবার যখন এই দুটা মিশবে, তো এই দুটা মিশে কি উৎপন্ন হবে? নতুন একটা কম্পাউন্ড তৈরি হবে, যাকে বলবো আমরা H2CO3। মানে এই যে একটা অক্সিজেন আছে, এই দুটা অক্সিজেনের সঙ্গে মিশছে, আর H2 থাকলো এখানে, C একই থাকলো, আর একটা অক্সিজেন দুটার সঙ্গে মিশে 3টা অক্সিজেন উৎপন্ন করলো,
তো উৎপন্ন হয়ে গেল কি H2CO3, বোঝা গেল। আর সঙ্গে কি ছিল H3PO4। এই যে নতুন একটা যৌগ তৈরি হলো, এটাকে আমরা বলবো হাইড্রোকার্বনিক অ্যাসিড, কারণ কার্বনের সঙ্গে জল মিশলো আর জলের রুট হচ্ছে হাইড্রো, তো এটাকে আমরা বলবো কি হাইড্রোকার্বনিক অ্যাসিড। বুঝা গেল। আর এটা আগের অবস্থাতেই আছে, তো এর নতুন নাম আমি আর কোনো নতুন নাম হবে না এখানে, বুঝা গেল। এবার এটাকেই যখন একসাথে আমরা কি বলবো H2CO3 প্লাস H3PO4, যখন এটা তৈরি হবে তো এর নাম হচ্ছে পুরোটা একসঙ্গে কার্বোনেটেড ওয়াটার, কার্বোনেটেড জল, বা ইংলিশে বলবো কার্বোনেটেড ওয়াটার, বুঝা গেল। তাহলে এদিকে জানলাম CO2, এদিকে জানলাম কার্বন মনোক্সাইড, ওয়াটার গ্যাস, প্রডিউসার গ্যাস অ্যান্ড ওয়াটার গ্যাস, এদিকে জানলাম কার্বন টেট্রাক্লোরাইড আর কোল্ড ড্রিঙ্কসের ব্যাপারে জানলাম। আর ছোট্ট একটু ব্যাপার জানবো এবার মিথেনের ব্যাপারে শুধুমাত্র। দেখো মিথেন, মিথেন থেকে বারবার কোশ্চিন আসে, বেসিক কোশ্চিন। মিথেন থেকে কোশ্চিন আসে যে মিথেনের সংকেত কি, তো একটু আগেই গ্রিন হাউস গ্যাসে পড়লাম, মিথেনের সংকেত হচ্ছে CH4, বুঝা গেল। মিথেনকে আর কি কি নামে আমরা পরিচয় করাবো, দেখো মিথেনকে বলা হয় মার্স গ্যাস। বলবে নিচের মধ্যে কোনটি একটি মার্স গ্যাস, তো কি হয়ে যাবে মিথেন হলো। আরো অন্যান্য নাম আছে, একে বায়োগ্যাস বলা হয়। বলবে নিচের মধ্যে কোনটি বায়োগ্যাস, তো আমরা অ্যান্সার করব মিথেন। আবার একে প্রাকৃতিক গ্যাস বলা হয়, বিভিন্ন ভাষার পরিবর্তন শুধু। নিচের মধ্যে কোনটি প্রাকৃতিক গ্যাস, তো আমরা লিখব CH4 বা মিথেন। মার্স গ্যাস হলো, প্রাকৃতিক গ্যাস হলো, আবার একে জৈব গ্যাসও বলা হয়। আর কোনো নাম আছে এই গ্যাসের, তো অ্যান্সার হচ্ছে দেখো এর আরেকটা নাম হচ্ছে গোবর গ্যাস। যেহেতু গোবর থেকে উৎপন্ন হয় ওই জন্য মিথেনকে কি বলবো আমরা গোবর গ্যাস। মিথেন আমরা কোথায় কোথায় থেকে পাবো, তো নামেই উত্তর পেয়ে গেছি যে আমরা প্রথমেই লিখব গোবর থেকে, যে গোবরে কোন গ্যাস পাওয়া যায় মিথেন। আর কোথায় কোথায় পাবো, আর পাবো ধান চাষের জমিতে, ধানের জমি। আর কোথায় কোথায় পাওয়ার সম্ভাবনা থাকে মিথেন, তো দলদল জাতীয় জায়গাতে আমরা মিথেন পাবো, বুঝা গেল। আর কোথায় পাওয়ার সম্ভাবনা আছে, তো পচা জলাশয় বা নোংরা জলাশয়ে আমরা কি পাবো মিথেন গ্যাস দেখতে পাবো। আর যাদের বাড়ির আশেপাশে বা কোথাও জলাশয় দেখেছো, দেখবা জল যখন পচে কালো হয়ে যায় তখন থেকে ছোট ছোট ফেনা বেরোয় বুদবুদ আকারে, মাঝে মাঝে বেরোতেই থাকে নিজে নিজে অল্প অল্প করে, একটা দুটা চারটা করে, এভাবে যেভাবে জলাশয়ের সাইজ আছে সেভাবে বুদবুদ আকারের ফেনা বেরোয়, তো ওটাই হচ্ছে মিথেন গ্যাস ভিতর থেকে রিলিজ হচ্ছে, বোঝা গেল। তো পচা জলাশয় হলো। আর লাস্ট জানবো ইম্পর্টেন্ট যেটা আছে কয়লার খনি থেকে কোন গ্যাস পাওয়া যায়, তো অ্যান্সার করবো আমরা মিথেন। আর বারবার এই কয়লা খনি থেকেই কোশ্চিন এসেছে যে কয়লার খনিতে কোন গ্যাস পাওয়া যায়, WBP এবং KPতে আছে এই কোশ্চিনটা, যে কয়লার খনিতে কোন গ্যাস পাওয়া যায়, তো অ্যান্সার করবো আমরা কি কয়লার খনিতে মিথেন নামের গ্যাস পাওয়া যায়, যার সংকেত হচ্ছে CH4, বুঝা গেল। কার্বন চ্যাপ্টারের যেরকমভাবে কোশ্চিন আছে সেইভাবেই তোমাদের পড়ালাম, 50% চ্যাপ্টার পড়ালাম। বাকি যেটা আছে এরপরে এলোট্রপস অফ কার্বন, মানে কার্বনের বিভিন্ন রূপ, যেমন হচ্ছে কয়লা কার্বনের রূপ, গ্রাফাইট হচ্ছে কার্বনের রূপ, একই রকমভাবে হিরো কার্বনের রূপ এবং ফ্লোরিন হচ্ছে কার্বনের রূপ। পরের দিন নেক্সট দিন অন্য ওই টপিকটা আলোচনা করব যে কার্বনের এলোট্রপস থেকে কী কী কোশ্চিন আসে। আজকের সেশনটা এতটুকুই থাকবে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। যথেষ্ট ভালোভাবেই পড়াচ্ছি, যতটুকু দরকার এক্সাম হিসাবে। হ্যাঁ, কন্টেন্টে কোনো কম নাই, কম থাকলে শুধু ডিজিটাল বোর্ডের অভাব আছে, বাকি তোমরা ভালো করে পড়ো, ঠিক আছে। পরের বার আরও ভালো করে চেষ্টা করবো তোমাদের জন্য। ধন্যবাদ, বাই।